ধরুন এই শতকের শেষ দিকে কোনো এক সময় মানুষের পাশাপাশি সমাজে স্থান করে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায় বলীয়ান বট বা যন্ত্র মানুষ। ভবিষ্যতে সেই সর্বজ্ঞ যন্ত্ররাই কি আস্তে আস্তে মানুষকে অন্ধকারে ঠেলে দেবে, নাকি তার থেকেও সাংঘাতিক কোনো শত্রু আছে? আমরা নিজেদের মতো করে উত্তরগুলো খোঁজার চেষ্টা করেছি আজকের নাটক যান্ত্রিকে। গতবারের মতো এবারও নাটকটা পুরোপুরি বেবাসী ইন হাউস প্রোডাকশন। এবারে আমাদের প্রস্তুতির সময় ছিল খুব কম, তাই হয়তো অনেক ভুলভ্রান্তি রয়ে গেছে। তবু আশা একটু ধৈর্য নিয়ে দেখলে ভালোই লাগবে। আর দেরি নয়, শুরু হচ্ছে আমাদের আজকের নাটক যান্ত্রিক। কি ব্যাপারটা কি? কোনো খবরই পাচ্ছি না। ধুর, কিছু বোঝাও যায় না। চাণক্য, কটা বাজলো? বিকেল 4:46 মিনিট 32 সেকেন্ড। অত ডিটেলে কে চেয়েছে? তোমাকে বলেছি না, সাদাসিধে 4:30, 4:45 এরকম বললেই হবে। মনে থাকবে স্যার। কিন্তু ওই সঞ্জয়ের পাত্তা নেই কেন? আচ্ছা, এই চাণক্য শয়তান বেটাদের মিটিংটা যেন কটায় ছিল? শয়তানদের মিটিং মানে সুরেশ সোমের জনসভা? হ্যাঁ হ্যাঁ, ওই হলো। দুপুর 1:30 মিনিট মানে দুপুর 1:30 থেকে স্যার। তাহলে 4 ঘন্টা পেরিয়ে গেল। 3 ঘন্টা স্যার। ওই হলো, যাহা 52 তাহাই তো 53। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ, ঠিক বলেছ। স্যার সঞ্জয় রিপোর্ট দেওয়ার জন্য তৈরি? অবশ্যই। যাক বাবা, কোথায়? এসো হে। সঞ্জয়, কি দেখলে? কত লোক হয়েছিল গো? 5,29,477। হ্যাঁ হ্যাঁ, 5 লাখ! 5 লাখ! কেউ কেউ পচার ডিম টিম ছুড়লো? না, সবাই জয়ধ্বনি দিল। সবার পরে নির্দেশ মতো আমি একটা র্যান্ডমলি সার্ভে করলাম। আচ্ছা, তাতে শাসক নৃপতি সরকারের বিরুদ্ধে একটা জনমত গড়ে ওঠার আভাস স্পষ্ট। বাবা, বাবা, এই চাণক্য, এবারে কি হবে? কিন্তু কিন্তু 5 থেকে দেখতে দেখতে 10, 15, 25 হয়ে যাবে। আমার আমার সাথে রাজত্ব প্রতিষ্ঠার কি হবে? কত করে বেটাকে বোঝালাম, একবার ইলেকশনটা জিতে যাক, এসব ঝঞ্ঝাটি আর রাখবো না, ওকে মহামন্ত্রী করে রাখবো, 14 পুরুষ পায়ের ওপর পা তুলে কাটাবে। কিন্তু না, ওনার সব চাই। কত ইচ্ছে ছিল বাপ মায়ের দেওয়া নামটা সার্থক করব, স্বর্গে বাপ মায়ের মুখোজ্জ্বল হবে। নৃপতি, নৃপতি সরকার, রাজ্যের রাজা। আহ চাণক্য, কিছু একটা মতলব দাও। আপনি একটা পাল্টা জনসভা করতে পারেন, তাতে কিছু পরিকল্পনার কথা বলতে পারেন, তাতে যদি কিছুটা হাওয়া করে। আরে জনসভা? খেপেছ নাকি? আরে হাওয়াতে শ্বাস নেওয়া যায় না হে। ও, তোমাদের তো আবার ওসবের বালাই নেই, তোমরা আর কি করে বুঝবে? শোনো, আজ প্রায় 2 বছর হতে চলল, বৃষ্টি বাদলার আভাস পর্যন্ত নেই। এই জানলার পাশে দাঁড়ালেও শ্বাসকষ্ট হয়। আর
আর এই দুরন্ত দূষণে খোলা মাঠে বক বক করে আমি মরি আর কি। হ্যাঁ, ও ও তার চেয়ে বরং একটা রিল ছেড়ে দিতে পারি। হ্যাঁ, এই সঞ্জয়, আমার লাস্ট রিলটার ফিডব্যাক কেমন ছিল? ভালো নয়, লোকে খারাপ খারাপ মন্তব্য করেছে। আপনি যেখানে তরাইতে শিল্প করবেন বলেছেন, সেখানে লোকে সুন্দরবনের দুর্ঘটনা রেফারেন্স দিয়ে প্রায় কিস্তি মেরেছে। বোঝো, আচ্ছা, এই প্রকৃতির কাছে আমি কি করব? আরে জনসেবার জন্যই তো আমি এই ভুলভাল এই বন জঙ্গল সাফ করে রিসর্ট টিসর্ট বানালাম। তা না, খোদ সরকারকেই গালাগালি দিচ্ছে। রাষ্ট্রদ্রোহী শয়তান সব। চাণক্য, এদের কি করা যায়? হোটেল ওদের সবাইকে গ্রেপ্তার করেছে, আপাতত জেলে আছে। আরে জেলে পুষে কি হবে? দুবেলা খোরাকি দিতে হয় না? ফুটিয়ে দাও, ফুটিয়ে দাও। তাতে সুরেশ সোম আবার মাইলেজ পেয়ে যেতে পারে স্যার। আবার সেই সুরেশ, পারা যায় না ওকে নিয়ে। এই চাণক্য, তোমার সেকেন্ড ল অফ পলিটিক্সটা যেন কি ছিল? দান। দান মানে ঘুষ। এইটা মন্দ বলনি। মানুষের মাঝে যদি একটু টাকা ছড়িয়ে দেওয়া যায় না, টাকার ফাঁদ পাতা ভুবনে। আচ্ছা চাণক্য, ধরো 1 কোটি লোককে যদি 10,000 করে দেওয়া হয়, কত লাগবে বলো তো? আমাদের আছে 10,000 কোটি? আচ্ছা, অত অর্থ কোষাগারে নেই স্যার। যা, নেই? তাহলে ধরো 1,000 করে দেওয়া হলো। সঞ্জয়, তুমি চুপ করে থেকো না। তোমার দিব্য চক্ষু কি বলছে? দিতে বিপরীত হবে স্যার। লোকে বলবে ভোটের জন্য ভিক্ষে দিচ্ছে, টাকাটা নেবে কিন্তু সমর্থন বাড়বে না। কোনো নৈতিকতা নেই। চাণক্য, থার্ড ল, দণ্ড। মানে সোজা সাপটা নিকেশ। হ্যাঁ, তা দেব নাকি রাষ্ট্রযোদ্ধা লাগিয়ে 1-2 দিনের মধ্যেই কাম খতম করে দেবে। কিন্তু কিন্তু মুশকিল হচ্ছে যদি কোনো ভুঁইফোড় উঠে আসে। সঞ্জয়, তোমার অ্যানালিসিস কি বলছে? সুরেশ সোম এই মোক্ষম সময়ে খুন হয়ে গেলে পুরো সিম্প্যাথি ভোট ওদের পার্টিতে যাবে স্যার। আর সে হাওয়া দেখে আমাদেরও কিছু শিওর ভোট কাটা যাবে, আর নিশ্চিত। তবে 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 কি? ওফা, টেনশন দিও না বাবু। সুরেশ সোমের প্রেসার সুগার দুটোই আছে, হার্টের অবস্থাও গোলমেলে। এই সময় যদি ন্যাচারাল ডেথ হয় আর আপনি যদি সুরেশ সোমের মৃত্যুতে চরম শোক প্রকাশ করে ঝাঁপিয়ে পড়েন, তাহলে একটা চান্স আছে। হাহ, সে কপাল কি আর আমার আছে গো? ও বেটা জমের অরুচি, অত সহজে মরবে না। তবে বাইরে থেকে ন্যাচারাল ডেথ তৈরিও করা যায়। উহ, আপনার মনে হলে ধন্বন্তরীর সঙ্গে পরামর্শ করতে পারেন। মনে হলে মানে? আলবাত মনে হচ্ছে। ধন্বন্তরীকে বোলাও জলদি। এই চাণক্য, তোমার মাথাটা না সত্যি বাঁধিয়ে রাখার মতন। এই তো এসে গেছে আমার সব মুশকিল আসানে চাবিকাঠি এসে গেছে। এই যে শোনো, আগে আমার চেক আপটা করে নাও দেখি। বাহ, সব ঠিক আছে। হ্যাঁ, সে তো থাকবে, আমাকে রাজা হতে হবে না। আর আর ধন্বন্তরী, গোটা দেশের মানুষের শরীর স্বাস্থ্য তো তোমার নখদর্পণে, তাই তো? রাজ্যে যারা চিকিৎসা করাতে পারে বা ডক্টর কিয়স্কে যেতে পারে তাদেরটা জানি। যারা পারে না, যেমন ভিখারি বা উদ্বাস্তু, তাদেরটা আমার নেটওয়ার্কের বাইরে। আরে ধুর ধুর, ওদের কথা ছাড়ো। ওদের কথা কে জানতে চেয়েছে? বলছি আমার প্রতিদ্বন্দ্বী ওই সুরেশ সোম, ওর নাকি আজকাল শরীর গতিক ভালো যাচ্ছে না শুনছি। তোমার কাছে কোনো খবর আছে? সুরেশ বাবুর প্রেসক্রিপশনের স্ট্যাটাস দেখে মনে হচ্ছে তিনি এখন ভালো আছেন।
লাস্ট টেস্ট রেজাল্টও বেশ ভালো। আহ, শুনে প্রায় জুড়িয়ে গেল। তা এই যে বাবা ধনু, আমি শুনতে পাই সুরেশের নাকি হার্টে কি সব প্রবলেম আছে। তা বলছিলাম কি যদি যদি ভুল করে কোনো ওষুধ মানে ভুল করে খেয়ে ফেলে, একটা একটা ভালো মন্দ কিছু হয়ে যাবে তো, কি বলো? হ্যাঁ, যদি হাই পটাশিয়াম চলে যায়, ইট উইল বি ফেটাল। এটা এই মানে মৃত্যু। গুড গুড। সঞ্জয়, ওই সুরেশ সোমের নেক্সট ওষুধ আনার ডেটটা কবে? আগামী সোমবার। ভেরি গুড, ভেরি গুড। এইবারে বাবা ধনু, তুমি চট করে ওর ওষুধটা বদলে ওই পটাশ নাকি একটা বললে, ওইটা করে দাও দেখি, যাতে যাতে আমাদের অটোমেটিক ডিসপেন্সার থেকে ওই ব্রহ্মাস্ত্রটি বেরিয়ে আমার পথের কাঁটাটিকে উপড়ে ফেলে দেয়। এইসব তো তোমার কাছে কিছুই না, কি বলো? গেলবার ম্যালেরিয়া মরকের সময় তুমি কি সুন্দর আমায় 2 পয়স রোজগার করিয়ে দিয়েছিলে। আমি ঠিক ওই রকম একটু এদিক ওদিক, ব্যাস। না, না না মানে চাণক্য, এ না বলছে কেন? দেখো, না বলছে, সাহস কম না। দেখো তাড়াতাড়ি। মডেল H1 ধন্বন্তরী, তোমাকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। শ্রী সুরেশ সোম, সিটিজেন আইডেন্টিটি C317 এর একটি ওষুধ হাই পটাশিয়াম ড্রাগ দিয়ে রিপ্লেস করতে। প্লিজ অ্যাকনলেজ যে তুমি নির্দেশ ফলো করবে। না, ওই দেখো, আবার না বলছি। এই মালটা কি বিগড়ে গেল নাকি? কোডে বাগ ঢুকেছে মনে হচ্ছে। একটা অজানা ব্রাঞ্চিং দেখতে পাচ্ছি, M1.0। বাঘ? বাঘ আবার কোথায়? সে তো প্রায় 12-14 বছর হলো আমি ঝাড়ে বংশে সব সাবার করে দিয়েছি। বাগ নয়, বাগ মানে ভ্রান্তি। আমি ধন্বন্তরী সফটওয়্যারটা আপডেট করে দেখছি। ধন্বন্তরী, তোমাকে বলা হচ্ছে শ্রী ত্রিপদী সরকার, সিটিজেন আইডেন্টিটি A1 এর ব্লাড প্রেশার কত? 150/90, একটু ওপরের দিকে। উনি না বলবেন আর আমার প্রেশার নাকি এক জায়গায় বসে থাকবে। চাণক্য, রিপিট দ্য ইনস্ট্রাকশন। মডেল H1 ধন্বন্তরী, তোমাকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। শ্রী সুরেশ সোম, সিটিজেন আইডেন্টিটি C317 এর একটি ওষুধ হাই পটাশিয়াম ড্রাগ দিয়ে রিপ্লেস করতে। প্লিজ অ্যাকনলেজ যে তুমি নির্দেশ ফলো করবে। না, এই এখনো না বলছে? এই ধন্বন্তরী, তুমি এতবার না কেন বলছো? আমার প্রধান কাজ হলো মানুষের শরীর সুস্থ রাখা। যে নির্দেশ আমাকে দেওয়া হচ্ছে তা যে উদ্দেশ্যে আমাকে বানানো হয়েছে তার পরিপন্থী। কি হলো আর সর্বজ্ঞ চাণক্য, এই মনটাকে ঠিক করো। না, এটা আমার পক্ষে সম্ভব নয়। একজন মানুষ আছেন যিনি সাহায্য করতে পারেন, শ্রী বৈশম্পায়ন বসু। উড়িষ্যা, কি নাম রে? তিনি পারবেন, তুমি পারবে না কেন? হ্যাঁ, তিনি 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 ছাড়া আর কারুর পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, রাখো তাহলে। সঞ্জয়, এক্ষুনি এক্ষুনি ওই যেন বললো বিশু বাবু নাকে, তাকে খুঁজে বের করো, তলব করো, রাজপ্রাসাদে যেন দেখা করে। খুঁজে পাচ্ছি না। 15 বছর আগে তিনি আমাদের নেটওয়ার্কের বাইরে চলে যান। তারপর থেকে আর কোনো হদিস পাচ্ছি না। হচ্ছেটা কি? তা তোমরা সবাই না না কেন করছো? তা তোমাদের এই পরম পূজনীয় পিতৃ ঠাকুর কি এসে গেছেন নাকি? এই
ধন্বন্তরী, তুমি ফটো এখান থেকে এখন। না, তিনি মারা যাননি। মারা গেলে আমরা জানতে পারতাম। তার হৃদস্পন্দনের সঙ্গে আমাদের সর্বদা যোগাযোগ আছে। হার্টবিট ক্ষীণভাবে বোঝা যাচ্ছে। ওনাকে খুঁজতে রক্ত মাংসের মানুষের সাহায্য প্রয়োজন। মানে গোয়েন্দা? আরে ধুর, গোয়েন্দা কোথায় হে? পোর্টাল প্রজেক্টের পরে সব গোয়েন্দাদের তো আমি ছুটি দিয়ে দিয়েছি। রাষ্ট্রযোদ্ধাদের দিয়ে হবে না? না, ওনার পরিচিত কাউকে খুঁজে নিয়ে এ কাজের ভার দিতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব। কারণ একটা সম্ভাবনা আছে M1.0 একটা ভাইরাস, আর এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়বে আমাদের সকলের মধ্যে। কি সর্বনাশ! কি সর্বনাশ! এই সঞ্জয়, এক্ষুনি এক্ষুনি ওই বিশ্ববাবুর এই ভাই বোন বউ ছেলে পুলে কাউকে একটা খুঁজে বের করো, যাও। এই কাজ করতে পারবে এরকম কাউকে পাওয়া যাচ্ছে না। শুধু একটা নাম পাচ্ছি, প্রফেসর সমরেশ চ্যাটার্জি। উনি এককালে বৈষম্পায়ন বসুর সাথে এক কলেজে পড়াতেন। পুরনো হিসেব, পুরনো নথিপত্র দেখে মনে হচ্ছে বেশ কাছের মানুষ ছিলেন। প্রফেসর এরা এখনো টিকে আছে? প্রজেক্ট দ্রোণাচার্যের পরে এরা এখনো টিকে থাকে কি করে? হ্যাঁ, মোট 37 জন আছেন। সামনের বছরের মধ্যে রক্ত মাংসের শিক্ষক পদ বিলীন হয়ে যাবে। ঠিক আছে, খুঁজে বের করো। পোর্টালকে বলো দরকার হলে রাষ্ট্রযোদ্ধাদের দিয়ে তুলে আনো। বলে দিলাম, কালকের মধ্যে কালকের মধ্যে আমি এই সমরেশের সঙ্গে দেখা করতে চাই। ইয়েস Yes, স্যার। sir. আরে আরে, আসুন আসুন সমরেশ বাবু, আপনি কি দাঁড়িয়ে কেন? খেয়েছি চাণক্য, ওনাকে বসতে বলনি? সরি স্যার। ছেলে কি জানে, এই যন্ত্রগুলোর না একটু কমন সেন্স নেই। নিন, বসুন বসুন, এই যে, বসুন। মানে স্যার, আমি কিন্তু সত্যি কিছু করিনি। মানে ট্যাক্স, অনুদান সব জমা করে দিয়েছি। আমার না সামনের বছর রিটায়ারমেন্ট। আরে ধুর, সে কি আর আমি জানি না? শুনুন সমরেশ বাবু, আপনারা হলেন শিক্ষক, যাকে বলে সমাজের শিরদাঁড়া। হ্যাঁ, কি চাণক্য বলছি, এই আপনি না ওই কি যেন বলে, ওই বিশু বাবু না? শ্রী বৈষম্পায়ন বসু। হ্যাঁ, ওনাকে চেনেন? প্রফেসর বসু? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সে তো বহুদিন আগে আমি আর প্রফেসর বসু ওই একই কলেজে পড়াতাম। কিন্তু তিনি তো রিটায়ার করেছেন বহুদিন। এখন তো আর যোগাযোগ নেই। তখন আমি সবে কলেজ জয়েন করেছি। আর আমাদের সাবজেক্ট আলাদা হলেও উনি আমাকে খুব স্নেহ করতেন। বলতেন আমাদের বিষয় মোটেই আলাদা নয় সমরেশ, মহাকালের লিখনে সব নাকি এক। মস্ত মানুষ ছিলেন প্রফেসর, কত বড় বিজ্ঞানী। কিন্তু এখন তো তিনি বেঁচে আছেন কিনা তাই জানি না। স্যার, আমি সত্যিই কিছু জানি না। এবার যাবো? আরে এই তো এলেন, এখন বসুন। এই দেখুন, এই দেখুন, আপনাকে আমি লেবু শরবত খাওয়াবো, একদম গাছ থেকে পেরে আনা। দেখুন। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার সাবজেক্টটা কি? ইতিহাস। ইতিহাস? আপনার মতন একজন ইন্টেলিজেন্ট মানুষ ইতিহাস পড়ান? ছি, ছি, ছি। কে কবে মরল, কে কবে কি ভুল করে কার রাজ্য গোল্লায় দিল, এসব জেনে কি হবে বলুন তো? শুনুন, আসল ব্যাপার হলো ভবিষ্যৎ, কি ঘটতে চলেছে, কিভাবে নরনারায়ণ মহারাজ রিটায়ার, মানে মানে এইসব আর কি, বুঝলেন চাণক্য? ইয়েস স্যার। বলছি, দ্রোণকে বলে অবিলম্বে ইতিহাস বন্ধ করে
ভবিষ্যৎ সাবজেক্ট চালু করতে বলো। আর শোনো, এই সমরেশ বাবু হবে ওই সাবজেক্টের অল ইন অল, বুঝলে? ইয়েস স্যার। স্যার, আমার সামনের মাসের রিটায়ারমেন্ট স্যার, আমাকে প্লিজ ছেড়ে দিন। আরে ছাড়ুন তো সব রিটায়ারমেন্ট, আপনাকে কি আর ছাত্র ঠেঙাতে হবে নাকি? আরে সেসবের জন্য আমাদের শিক্ষা মস্তিষ্ক দ্রোণ আছে তো। দ্রোণ, আপনাকে না খালি ওই দ্রোণকে একটু কড়া নজরে রাখতে হবে, যাতে আমাদের ভবিষ্যৎটা গোল্লায় না পাঠিয়ে দেয়, বুঝলেন? সমরেশ বাবু, আপনাকে না আমাদের জন্য একটা কাজ করে দিতে হবে। কি কাজ স্যার? ফ্যাক্টে রাখুন, আমি তো আপনাদের নিজেদের লোক, পাড়ার মানুষ মশাই। আমাকে না আপনি নিপুদা বলে ডাকবেন, কেমন? নিপুদা? ও, তো কাজটা কি স্যার? আরে সামান্য ব্যাপার, ওই হারিয়ে যাওয়া প্রফেসরকে খুঁজে বের করে দিতে হবে, ব্যাস। আমি কোথায় বুঝবো? তিনি বেঁচে আছেন কিনা তাই তো জানি না। আরে না, আমরা জানি তিনি বেঁচে আছেন, অনেক বয়স, বুঝলেন, কিন্তু এখনো টিকে আছে। আপনাকে তাহলে খুলেই বলি, উনি হলেন আমাদের দেশের গর্ব। আপনি বলুন, আমাদের কি উচিত না এই বৃদ্ধ বয়সে তার একটু আদর যত্ন করা? কিন্তু মুশকিলটা কি জানেন, ওনাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এদিকে আসুন, এদিকে আসুন, ছিলাম না, এই যন্ত্রগুলোর না কোনো ভরসা নেই মশাই। ওনার মতন একজন বৈজ্ঞানিক যদি আমাদের হাতে থাকে না, এগুলো আর ট্যাপও করতে পারবে না, বুঝলেন? হ্যাঁ, না মানে সে ঠিক আছে, কিন্তু আমি কেমন করে? আপনি ওই আপনাদের পুলিশকে বলুন না। পুলিশ? হ্যাঁ, সে তো কবে বিদায় করে দিয়েছি, পোর্টাল আছে, কিন্তু ওদের দিয়ে হবে না, বুঝলেন? রাষ্ট্রযোদ্ধারাও আছে, কিন্তু ওদের আবার সবেতেই বাড়াবাড়ি। এই ধরুন বললাম ধরে আনতে, দিল হয়তো বোমা মেরে বা গুলি চালিয়ে। জেনারেশনটাই একেবারে গেছে, বুঝলেন? যাকে আপনিও সব চিন্তা করবেন, আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে কাজ শুরু করে দিন, যান। অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, এই যেমন আমার চাণক্য। না মানে আমার না তেমন কেউ নেই আসলে, এদেরকে আমি ঠিক হ্যান্ডেল করতে পারি না আর কি। আপনি তো সাংঘাতিক লোক মশাই, আমাকে দেখুন, একা হাতে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন কি করে সামলাই বলুন? সব নিজের মতন করে সাজিয়ে নিয়েছি। এই ধন্বন্তরী, সঞ্জয়, উর্বশী, চাণক্য। শুনুন সমরেশবাবু, শুনুন, আমার তো ডেলি রিপোর্ট চাই, একটা যন্ত্র সঙ্গীত আপনার লাগবে। স্যার মানে নিপুদা, আমার দ্বারা সত্যি হবে না, প্লিজ একটু বুঝুন। এটা তো আপনাকে পারতে হবেই সমরেশ বাবু, আপনার দেশভক্তিকার দাবি তার ছেলের কাছে। আপনি আপনার দেশবাসী মানে আমাদের ভালোবাসেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেশ, আমি একেবারে দেশন্ত প্রাণ। শুনেও প্রাণটা জুড়িয়ে গেল। ধরুন সমরেশ বাবু, কাজটা একবার কমপ্লিট করে দিন, কথা দিতাম। তারপরে আপনার স্ত্রী, পুত্র, পরিবার নিয়ে এসে রাজপ্রাসাদে আমার সাথে ভবিষ্যতের পরিকল্পনায় বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবেন, কথা দিলাম। আমার স্ত্রী মারা গেছে সেই সুন্দরবন তলিয়ে যাওয়ার সময়, আর আমি নিঃসন্তান। খুব দুঃখ পেলাম। যাকে ওসব কথা বাদ দিন। আপনি ওই ঘরটায় যান, ঘরটায় গিয়ে ওয়েট করুন, বিশ্বকর্মা এসে আপনাকে আপনার মনের মতন যন্ত্রসঙ্গী বানিয়ে দেবে। আরে একবার নিয়ে দেখুনই না, পুরো নেশা লেগে যাবে মাইরি। শুনুন, এরা সাত চড়ে রা কাড়ে না, ভাবে না, প্রশ্নও করে না, আর সবচেয়ে বড় কথা কি জানে, ইউনিয়ন করে। শুধু ওই ধনুটা যেন
কেন হঠাৎ বিগড়ে গেল? যান যান, আপনি ঘাবড়াবেন না, যান যান যান। সমরেশ বাবু, আর একটা কথা, 1 সপ্তাহের মধ্যে এই প্রজেক্টটা কমপ্লিট করবেন। তারপরে কিন্তু আমার পক্ষে আমার রাষ্ট্রযোদ্ধাদের আটকে রাখা ভীষণ মুশকিল হয়ে যাবে। যাক, যাক। কি চাণক্য, সব তোমার স্ক্রিপ্ট অনুযায়ী হলো তো? কেমন দিলাম? নরমে গরমে দারুণ স্যার। না না, আর লাগবে না। শোনো চাণক্য, আজ থেকে না তুমি আমার স্যার বলো না, আজ থেকে আমার রাজামশাই বা মহারাজ বলে ডাকবে, বুঝলে? সবাইকে বলে দিও আমি যখন বলবো কেমন দিলাম চাণক্য, তুমি বলবে অতুলনীয় মহারাজ। খানে যেন অমৃত। আহ আহ বাড়ি? এখানে বাড়ি কোথায়? ওই সামনে এগিয়ে ওই যে ডান দিকে ঝুপড়িটা, ওই সবুজ তেরপল। এবার তুমি একটু দূরে দাঁড়াও তো, আমি দরকার তোমাকে ডেকে নেব। ওকে স্যার। করিম, করিম শেখ, করিম আছো নাকি? আসি কর্তা, আসি আসি আসি। আচ্ছা করিম, তুমি কি প্রফেসর বৈষ্ণব বসুর বাড়িতে কাজ করতে? কে কর্তা? আপনি কি সরেশ বাবু? অমরেশ, কিন্তু তুমি জানলে কি করে? বাবা ঠাকুর কইতে তো দেখিস চেষ্টা সরেশ ঠিক আছে তো। চেষ্টা? চেষ্টাটা আবার কি? এই যে আমি কর্তা, বাবা ঠাকুর কইতে তাকে দেখতেও যেমন ভূতের মতো, তোর কাছেও 1000টা ভূত। কইতে ঠাকুর তোর নাম দিয়েছেন ক্যাশটা। আমি ভাবি কোন এক খোদায় যখন দিয়েছে আমার আর কি, আমায় ভারী ভালোবাসতে নাকি। ও তা করিম, মানে চেষ্টা, জানো নাকি তোমার বাবা ঠাকুর এখন কোথায় আছেন? কি করে জানি বলুন, এ তো কত বছর আগের কথা। আমায় একদিন সকালে ডাকি কইলেন আজ থেকে তোর ছুটি। আমায় কিছু টাকা করি দিয়া কইলেন যা দেশে যা। ও তা তুমি দেশে যাও না? গেছিলাম তো, এই কথা না। তারপর তো ওই বানের জলে ঘর বাড়ি বিবি বিটি সব ভাসি গেলা। আমি পরান্ডা লইয়া এইখানে এসে ছুটলাম, এই ভিটে হারাদের বস্তিতে। তো তোমার বাবুর কাছে আবার ফিরত যাও? আজকে গেছিলাম তো, গিয়ে কি দেখি জানেন না, ভিটেখানা ভাঙি দিছে গো। বাপের ভিটে বড় কষ্ট হলো জানেন। আমি শুনে জিগাইলাম বাবু কই, কিছু কইতেই পারে না। আশ্চর্য, এর তো মনে হচ্ছে নিজের ভিটে হারানোর থেকে বাবুর ভিটে হারানোর দুঃখ বেশি। এটা এই সোশিও ইকোনমিক স্ট্যাটাসের মানুষের কাছে খুব স্বাভাবিক। এটা কোনো প্রশ্ন ছিল না, নিতান্তই মন্তব্য একটা। সরি স্যার। তো যাই হোক, করিম, তোমার বাবা ঠাকুর তোমার আর কোনো খোঁজ নেন? না, ডেড এন্ড মনে হচ্ছে। কিন্তু কিন্তু উনি জানলেন কি করে যে আমি ওর খোঁজে আসবো? আচ্ছা করিম, তোমার ঠিক মনে আছে যে তোমার বাবা ঠাকুর আমার সম্পর্কে কি বলেছিলেন ঠিক ঠিক? সে থাকবে নি, আমাকে তো বাকি বড়া করে শিখালেন। তখন তো আমি পানির জলে ভাসছি আর তসবি চাপার মতো জপছি, জানেন তো। এই সেই কারণেই বোধ হয়। হ্যাঁ, কি বলেছিলেন সেটা? বাবা ঠাকুর কইলেন যে সরেশ আসবে আমারে খুঁজতে। হ্যাঁ, তুই কয়ে দিবি কেন রে, খোঁজা তো অত সস্তা লয়। তার জন্য নিজের খিলুর ওজন বাড়াতে হবে।
আচ্ছা কইলেন তুই কই দিবি তোর তোর নাম মাসি আমার নাম হ্যাঁ মাসি। হ্যাঁ হ্যাঁ। রেখে গেলাম কি করে? হ্যাঁ তোর নাম মাসি রেখে গেলাম আগামী নিশানা। হ্যাঁ হ্যাঁ তোর নাম মাঝি রেখে গেলাম আগামীর নিশানা। কথা হ্যাঁ? কিছু খাওয়ার হইল কথা? না ও কেস্টানিয়া আজকে নাকি গভর্নমেন্ট থেকে মালের গাড়ি এসেছে। কথা আমি একটু আসি গিয়া আমি না গেলি না ওই বেটার ছেলেগুলো আমার ভাজের রেশনের চুল্লুটা মারি দেবে একেবারে। আচ্ছা যাও যাও যাও। ওই আসি রে। ও কথা হ্যাঁ বাবা ঠাকুরের খোঁজ পেলে একটু জানাইবে। হ্যাঁ হ্যাঁ জানাবো, তুমি যাও। ওই যাই রে। করিম শেখ এই নামের মাঝে প্রফেসর বসুর ঠিকানা কি করে পাওয়া যায়? আর তার থেকেও বড় কথা, উনি জানলেন কি করে যে আমি ওর খুঁজে আসবো? কি হল? আমি তো জানতাম তোমরা সর্বজ্ঞ, কিছু বলো। সরি স্যার, বুঝতে পারি কোয়েশ্চেনটা রেটরিক্যাল কিনা। তুমি আমার উপরে নজরদারি করবার জন্য একটি পাহারাদার ছাড়া কিছুই নও। ভগবান, কেন যে তোমাকে সুপর্ণার আদলে বানাতে বললাম? আসলে বিশ্বকর্মা বলল যে আমার সব থেকে কাছের কোনো মানুষের, যাই হোক, আচ্ছা সে কথা থাক। এই যে ও বলে গেল তোর নাম মাঝি রেখে গেলাম আগামীর ঠিকানা, এর থেকে কিছু বোঝা যায়? এটা প্লে অন ওয়ার্ডস হতে পারে। সলিল চৌধুরীর একটি গান ছিল, আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। ও আচ্ছা, তো তার থেকে কি বোঝা যাবে? আচ্ছা গানটা একবার শোনা যায়। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম, আমি বন্যার কাছে ঘুরলের কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। ব্যাস, এর থেকে তো কিছুই বোঝা গেল না। আরো আছে নাকি? আছে। ও, শোনা যাচ্ছে। জানি না সে, তুমি আমার জীবনে এসে যেন সুবর্ণা, stop! এতে কি কোথাও কোনো ঠিকানার হদিশ আছে? না, এতে না হারানো, ফিরে পাওয়া, হেরে যাওয়া বা ফিরে আসা আছে, কিন্তু নির্দিষ্ট কোনো ঠিকানার উল্লেখ নেই। তাহলে পয়েন্টলেস। আচ্ছা, ওই যে বলে গেল ওর করিমের আরেকটা নাম ছিল কেষ্টা, এনিথিং? কৃষ্ণকে নিয়ে সারা বিশ্ব জুড়ে অনেক শিল্প, রাজনীতি, দর্শন আছে, যদিও সেসব অবলুপ্ত এখন। আমি কি একবার স্ক্যান করে দেখব? টাইম লাগবে। না, দরকার নেই। আচ্ছা, ওই যে করিম থেকে কেষ্টা নাম হওয়ার পিছনে কি একটা ইতিহাস ছিল? বাবা ঠাকুর বলতেন, তোকে দেখতেও ভূতের মতন, কাজেও হাজারটা ভূত। এই কথাগুলো নিশ্চয়ই কোনো মানে আছে। আচ্ছা, একবার ক্রস রেফারেন্স করে দেখবে। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ, অতিভোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। কবিতা পুরাতন বৃত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। তাই ঠাকুর বলেছেন বলে করিম হয়েছে কেষ্টা। এই যে, আচ্ছা, ওই কবিতার মধ্যে কোনো কোনো ঠিকানার হদিশ আছে? একটা জায়গার উল্লেখ আছে, ও। কিন্তু কোনো ঠিকানা নেই। কোন জায়গা সুপর্ণা? সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা, করিয়া দালালিগিরি, করিলাম মন শ্রী বৃন্দাবন, বারেক আসিব ফিরি। বৃন্দাবন? বৃন্দাবন সে তো, সেখানে তো এখন দেশের সব থেকে বড় গ্রিন লাইট এরিয়া, কপিলি হাট। সেখানে প্রফেসর? না না, হতেই পারে না। ও, আর কিছু? ডাজিয়ার অনুযায়ী একটি নাম পাওয়া গেছে, বিজলিবালা। কোনো এক সময় ইনি বৈশাম্পায়ন বাবু পেরোলে ছিলেন অ্যাজ এ ডোমেস্টিক হেল্প হিসেবে, মানে ঠিকে ঝি হিসেবে। আর এখন এই গোপিনী হাবের ইনচার্জের নামও বিজলিবালা।
হতে পারে তারা দুই একই মানুষ। হতে পারে মানে? এ তো তোমাদেরই পার্টির লোক, তোমরা জানবে না? সরি স্যার, আমাদের কোনো পার্টি নেই, আমরা শুধু ইনস্ট্রাকশন ফলো করি। আচ্ছা, আর আর বিজলী মানে বিদ্যুৎ বা বজ্র। তো আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাব নিশানা, সেই সলিল চৌধুরীর গান শেষের দিকে। ও, তাহলে তো একবার যেতেই হচ্ছে, কিন্তু কিন্তু জায়গাটা। আপনি তো কর্তব্যের জন্য যাচ্ছেন স্যার, পরিচিত কেউ একজন হারিয়ে গেছে, তাকে খোঁজ করতে, তাতে কোনো দোষ নেই স্যার। সরি স্যার, আপনি কোনো প্রশ্ন করেননি। না না, ঠিক আছে। আচ্ছা, যাওয়া যাক তাহলে সেই বৃন্দাবনে। ও, আরেকটা কথা, ওই স্যারটা না আমার ছাত্রছাত্রী, মানে যে কটি এখনো বাকি আছে তাদের জন্যই তোলা থাকে। তুমি আমাকে সমরেশ বলতে পারো। ওকে সমরেশ। সব দেখুন সমরেশ বাবু, আপনি বলছেন আপনি কাস্টমার, সরকারি কাজে এসে কাজটা সেটাই তো করতে পারলাম না। মানে আপনি কি প্রফেসর বসুকে চেনেন না? প্রফেসর বৈশম্পায়ন বসু। গান হচ্ছে। হ্যাঁ, এই গোপিনী হবে আর থিমটাই হলো কেষ্ট ঠাকুর, বুঝলেন? কিন্তু এই লাস্ট কয়েকদিন ধরে কি যে উর্বশীটা খালি প্রেম পেনে গান বাজিয়ে চলেছে, আর বলুন তো এসব কাস্টমাররা ভাব সমাধি হবে চলবে? আর দাঁড়ান, আমি একটু বন্ধ করে দিয়ে আসছি জানলার। হ্যাঁ, কি যেন বলছি না, এসব প্রফেসর তো একেবারেই হয়ে পড়ছে না। উনি কি আমাদের রেগুলার খদ্দের আছেন নাকি নাকি পার্টিতে আছেন? আরে না না, সেসব কিছু না। উনি বহুদিন হলো রিটায়ার করেছেন। মানে আপনি কি প্রফেসর বৈশম্পায়ন বসুর বাড়িতে কোনোদিন কাজ করেননি? কাজ কাজ মানে কি বলতে চাইছেন? জানেন আমি কত একটা উঁচু সরকারি পোস্টে আছি, কি কোথাকার এসব সায়েন্স টাইন্স পড়ায়, তার কাছে নাকি আমি কাজ করতে যাব? শুনুন সমরেশ বাবু, আপনি এখানে মজা পেতে এসেছেন, সেসব ব্যবস্থা হয়ে যাবে। তার বাইরে কিন্তু দেখুন ম্যাডাম, আমাদের হাতে বেশি সময় নেই, একটি মাত্র সপ্তাহ, তার মধ্যে প্রফেসরকে খুঁজে বার করাটা ভীষণ জরুরি। প্লিজ বুঝুন একটু। মাফ করবেন সমরেশ বাবু, আমি আপনাকে ওইসব হেল্প করতে পারলাম না। আপনি আসুন তো। মানে চলে যাবেন নাকি রাম রহিমকে ডাকবো? ওদের কিন্তু আবার মুখে মুখে হাত চলে, বলে রেখে দিলাম। ইন্টারোগেশন পারমিশন। ফুললি গ্র্যান্টেড। প্রফেসর সমরেশ চ্যাটার্জিকে মহারাজ অ্যাপয়েন্ট করেছেন বৈশম্পায়ন বসুকে খুঁজে বার করার জন্য। আপনি সহায়তা করুন। আর আপনি যে প্রফেসর বসুর ডোমেস্টিক হেল্পার হিসেবে কাজ করতেন তা আমরা জানি। মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা। আমরা একবারও বলিনি যে উনি সায়েন্টিস্ট ছিলেন। আপনি তাকে না চিনলে এসব কথা জানলেন কি করে? ম্যাডাম, এটা রাষ্ট্র সুরক্ষার প্রশ্ন। আপনি যদি কোনো সত্য গোপন করেন, মহারাজ ঠিক জানতে পেরে যাবেন। সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। আর আমার কাজ তাকে রেগুলার আপডেট পাঠানো, তাতে আমাকে এর সব কথা বলতে হবে। রাষ্ট্র সুরক্ষা? হ্যাঁ হ্যাঁ, রাষ্ট্র সুরক্ষা মানে দেশ দেশ ভয়ঙ্কর বিপদে। আপনি জানেন প্রফেসর বসু কোথায়? না না, জানি না। আর শুনুন, আপনি যদি মনে করে থাকেন যে ওইসব আমার পুরনো কথা টথা টেনে এনে কাদা ছিটিয়ে আমার এখন
এখনকার জায়গাটা নিয়ে নেবেন, খুব ভুল করছেন। ম্যাডাম বিশ্বাস করুন, আমি কিছুই নিতে চাই না। আমি কথা দিচ্ছি আপনার পুরনো জীবনের কথা কেউ জানতে পারবে না। আপনার ওই যে ও তো সবাইকে বলে দেবে, পার্টির সবাই জেনে যাবে আমি আগে লোকের বাড়ি বাড়ি কাজ করতাম। না ম্যাডাম, কেউ কিচ্ছু জানবে না। সুপর্ণা, এখানে যা যা আলোচনা হবে সমস্ত কিছু কনফিডেন্সিয়াল, এইগুলো যেন রিপোর্টে না যায়। ওকে সমরেশ। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এবারে আপনি বলুন। ও ও কোনো মতেই আমার নির্দেশ অগ্রাহ্য করতে পারবে না। আপনি বলুন। বলছেন? হ্যাঁ। আমি ঠিক আছে, শুনুন। উনিও থাকতেন জোড়াসাঁকোর। আরে না না, সে তো জোড়াসাঁকোতে ওদের পৈতৃক ভিটে ছিল, সে কবে ভেঙে চুরে সাফ হয়ে গেছে। এখন উনি কোথায় আছেন সেইটা আমার জানার দরকার। উনি কি আমার খবর রেখেছেন যে আমি ওনার খবর রাখতে যাব? কতর খাটিয়ে খেতুম, বুঝলেন? কারোর ধার ধারতুম না। এইসব এরা চলে এলো, আমার একে একে সব বাড়ির কাজ চলে গেল। তারপর তো মরও খেলো, বাচ্চা সব মরে ভূত হয়ে গেল। তাহলে কে আমার খবর নিতে আসেনি? তবে এই বেনা বাবু, ওই বেনা বাবু, বেনা বাবু না থাকলে। বেনা বাবু? জোড়াসাঁকোর লোকাল কাউন্সিলর বনমালী দাস, মহারাজের গুরু। এই গোপিনী হাব তারই ব্রেন চাইল্ড। রিপোর্ট অনুযায়ী উনি অনেক অসহায় মেয়েদের। বুঝেছি বুঝেছি, কিন্তু সেই ইতিহাসে তো আর প্রফেসর বসুর খোঁজ পাওয়া যাবে না। ইনি আমার কাছে না একটা চিঠি রেখে গেছেন। চিঠি? কি চিঠি? কি আছে তাতে? আপনি পড়েছেন? না, পড়তে তো জানি না অত শত, ওই ফোনে কাজ চালানোর মতো আর। আরো কত কিছু আছে। ওই যে পালেদের বাড়ি থেকে শেষবার পুজোয় লাল শাড়িটা দিয়েছিল, সে তো পড়তেই পারিনি, গাই ওঠেনি। এতবা হয়ে গেলাম যে আমি গোপেদের ছোট ছেলেটা খালি আমার মাসি মাসি করে ডাকতো। আমার একটা ছেঁড়া বই দিয়ে বলেছিল, মাসি তোমায় আমি লেখাপড়া শেখাবো। একদম সব আমার শেষ হয়ে গেল বাবু, মরকে আমার সব চলে গেছে। ম্যাডাম, আমি জানি না যে আমার এই পথের শেষ কোথায়, কিন্তু এখন আমার মনে হচ্ছে এই প্রফেসর বসুকে খুঁজে পাওয়াটা ভীষণ জরুরি, মানে আমাদের সকলের জন্য। ম্যাডাম প্লিজ ওই চিঠিটা আমার এই ফোনে একটু পাঠিয়ে দিন। ফোনে দেওয়া যাবে না, আমি নিয়ে আসছি, আমি ভেতর থেকে নিয়ে আসছি। কি ব্যাপার সুপর্ণা, এইসব পুরনো জিনিস জমিয়ে রাখার কি মানে? মানুষ তার জীবনের সুখের অতীত আঁকড়ে ধরে বাঁচতে চায়। এই বিজুলিওয়ালার জীবনে সম্মান ছিল, কোনো এক সময় দুঃখও ছিল। তিনি হয়তো সেই সময়গুলোকে এই সব জিনিসগুলোর মাধ্যমে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন। কিন্তু কিন্তু প্রফেসর বসু সত্যি সত্যি তো তিনি এদের কোনো খেয়ালই রাখেননি। যদি তিনি এদের একটু খবর রাখতেন, এদের একটু সহায় হতেন, তবে কি তাদের এই অবস্থা আজকে হয়? আমি যে তেনাকে ভীষণ শ্রদ্ধা করতাম। টু এর ইজ হিউম্যান। বাইবেল অনুযায়ী ক্ষমাই পরম ধর্ম। ক্ষমা? এই এই বনমালী দাস, এই নৃপতি সরকার, এরা ক্ষমার যোগ্য? পরিত্রাণায়া সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। গীতা 4th অধ্যায় 8ম শ্লোক। মানে
দুষ্কৃতীদের বিনাশ করাই উচিত। বোঝো ঠালা, আবার সেই ধর্মের গ্যারাকল। তা পাল্লাটা কোন দিকে ভারী, শাস্তি না ক্ষমা? এটা আপনার উপর, আপনার নৈতিকতাই আপনার ধর্ম। এটা একটা কনসেপ্ট। আমি আপনাকে সাজেশন দিতে পারি, ডিসিশন না। আচ্ছা, আমার রক্ত মাংসের সুপর্ণা যখন বন্যার্থদের সাহায্য করতে গিয়ে আর ফিরে এলো না, তখন কোথায় ছিল তোমাদের এত জ্ঞান? যখন এই বিজলিবালার মতন হাজার হাজার মানুষকে সর্বশান্ত হয়ে নেমে আসতে হয় এই নরকে, তখন কোথায় থাকে তোমাদের কনসেপ্ট? আমাদের কাছেই ছিল, কেউ কখনো জিজ্ঞাসা করেনি। একটা গোটা ম্যানগ্রোভ অরণ্য কেটে ফেললে কি পরিণাম হতে পারে, তখন শুধু অবধি আমরা ডিসিশন ফলো করতাম। তখনও অবধি মানে? এই যে ও এনেছে দেবো মানে আরে সরকারি অফিসের নিয়ম কানুন গুলো সব ভুলে গেছেন? মাল করে ছাড়তে হয় প্রথমে। মানে ঘুষ? ঘুষ? ঘুষ কি আবার? অনুদান। আরে এত সাদের একটা জিনিস আমি ওনাকে এমনি এমনি নাকি দিয়ে দেব? 50,000 লাগবে। সুপর্ণা, না বাচ্চা, তুমি না, তুমি দিলে সবাই জেনে যাবে, আর আমায় জনে জনে ভাগ দিতে হবে। আপনি ছাড়ুন তো মশাই। দিয়ে দিন, মিসেলেনিয়াস সেকশনে রিম্বার্স হয়ে যাবে। ও আচ্ছা, নিন ম্যাডাম। দাঁড়ান, আমাকে দেখেন। ঠিক আছে, এই নিন, আপনি পড়ুন। আমি একটু অপর থেকে দেখে আসছি কি সব আবার একটা 3 তলায় গন্ডগোল হচ্ছে শুনছি। আপনি পড়ুন। দেখেছো সুপর্ণা, আসল কাগজ, আসল কালি, এই যে ভাবাই যায় না। শুকে রাখো, শুকে রাখো, শুকো। সরি স্যার, আমরা গন্ধ পাই না, তবে জানি এটাকে বিব্লিওসমিয়া বলে। এই কেমিক্যাল কম্পোনেন্ট থেকে টলুইন এই সবেতে তোমার এই জ্ঞানের কচকচনিটা থামাও তো, এই স্বভাবটা আর গেল না। সমরেশ, চিঠিটা পড়া দরকার। ও হ্যাঁ, স্নেহের সমরেশ, যদি তুমি তো আমাকেই লেখা। যদি তুমি এই চিঠিখানি পড়তে বসো, তাহলে জানবো অনন্তের ভবিষ্যৎবাণী মিথ্যে নয়। আমার খোঁজ পড়েছে, আর আমার আত্মপ্রকাশের সময় আসন্ন। আমার থেকে 8 বছরের বড় ভাইয়ের নজরেরই যেখানে সব দেবতার আদরের ধন নৃত্যকালে তুই পুরাতনকে আগলে রেখেছিস, সেই খ্যাপা জগাইয়ের কাছে রইল আমার ঠিকানা। ঘুমের ঘোরে তলিয়ে যাওয়ার আগে তোমার অপেক্ষায়। ইতি প্রফেসর বসু। যা বাবা, আবার হেয়ালি, এর তো মাথা বন্ধু কিছুই বুঝলাম না। তুমি বুঝলে নাকি কিছু? বিজ্ঞানের জগতের মানুষ হলেও প্রফেসর বসুর সাহিত্যের প্রতি গভীর আসক্তি ছিল। এই চিঠিগুলোর কথা মিলিয়ে দেখলে কিছু পাওয়া যাবে। ও কি পাওয়া যায় শুনি? সব দেবতার আদরের ধান, নিত্যকালের তুই পুরাতন, জন্মকথা কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর, মানে সন্তানকে মিল করেছে। মানে প্রফেসর কোনো ছেলে মেয়ে ছিল? তুমি সে কথা আমাকে জানাবে না? আপনার ইনস্ট্রাকশন ছিল যা জিজ্ঞেস করা হবে শুধু তার উত্তর দিতে। ন্যাশনাল বার্থ রেকর্ড অনুযায়ী প্রফেসর বসুর একটি কন্যা সন্তান ছিল, রত্না বসু। আরে আমি বলেছি বলে এত ইম্পর্টেন্ট কথা, সে মেয়ে এখন কোথায়? মেয়ের এখন কোনো ট্রেস নেই। তাই বল, জানো না? দাদা, তারও খবর জানো নিশ্চয়। প্রফেসর বসু বাবা মার একমাত্র সন্তান। একজন মানুষ এতটা ভেবে এরকম ফালতু কথা লিখে যাবে? দাদা নেই তো চোখটা এড়াবেন কার? আর
8 বছরের বড় দাদা। আচ্ছা, প্রফেসরের জন্ম তারিখটা কি? 29 ফেব্রুয়ারি 1992। 1992 মানে 8 বছর 1984। তো 1984, আচ্ছা 1984 এর ন্যাশনাল বার্থ, হোল্ড অন, 1984 এই নিয়ে সাহিত্যে কি একটা আছে না? 1984 জর্জ অরওয়েল, এটা একটা উপন্যাস। ইয়েস ইয়েস, এটা মনে পড়েছে, যেখানে বিগ ব্রাদার মানে বড় ভাই মানে গভর্নমেন্ট, অর্থাৎ প্রফেসরের মেয়ে এমন এক জায়গায় আছে যেখানে সরকারের নজর বাঁচিয়ে জগাই খ্যাপা। ও, এটা তো আবার সিলেবাসের বাইরে। ওই আমাদের পাগলা জগাই নিত্যি হেতায় আসে, লড়াই খ্যাপা, সুকুমার রায়। পাগলা? কোন পাগলের বাড়ি যেখানে সরকারের নজর পড়ে না? তোমাদের নজরদারি নেই এমন জায়গা ভূভারতে আছে নাকি? আছে, যেমন মহারাজের বেডরুম। সে আমাদের নিকুদার বেডরুমে নিশ্চয়ই প্রফেসর বসুর খোঁজ পাওয়া যাবে না। আর গোপিনী হবে স্পেশাল কিছু রুম, আলিপুর অ্যাসাইলাম। আর অ্যাসাইলাম কেন? মহারাজ বলেছেন পাগলদের উপর নজর রেখে শুধু শুধু সময় নষ্ট না করতে। কোনো কারণে অ্যাসাইলামের ভেতরে কমিউনিকেশন কাজ করে না, শুধুমাত্র বাইরে অডিয়েন্স জনেই শুধু কাজ করে। ও, তাহলে তাহলে আমি একবার ডক্টর জগন্নাথ সাধুকার সাথে যোগাযোগ করে দেখতে পারি। উনি অ্যাসাইলামের অল ইন অল। পাগলা জগাই, অ্যাসাইলামের ভিতরে ট্রেস পাওয়া যায় না। সব মিলে যাচ্ছে। প্রফেসরের মেয়ে ওইখানেই আছে, তুমি ইমিডিয়েট কন্ট্যাক্ট করো ওর সাথে। কিন্তু আমি ভেতরে যেতে পারবো না। দরকার নেই, আমি কি নিজের থেকে কথাও বলতে পারি না নাকি? তখন থেকে তো কেবল কোটেশনই দিয়ে যাচ্ছে, কোনটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটাও জানো না, যত সব। সমরেশ, হ্যাঁ এই চিঠিটা নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমারই তো চিঠি, আমাকেই লেখা, কোনো অসুবিধা আছে? না, কিন্তু হতে পারে এটা বিজুলিওয়ালার অতি জীবনের সাথে একটা যোগসূত্র। আপনার যা জানা হয়েই গেছে, এবার আপনার সিদ্ধান্ত। ও আচ্ছা, বিজুলিওয়ালা, ম্যাডাম বিজুলিওয়ালা। আবার কি হলো? হ্যাঁ, চিঠিটা এটা আপনি রাখুন, এই জিনিস এখন অমূল্য, আপনার নিজের শ্রমের ন্যায্য দাবি। রাখুন। আপনি কিন্তু টাকা ফেরত পাবেন না বলে দিলাম। দরকার নেই। হ্যাঁ, আসি। হ্যাঁ, নমস্কার। এনি আপডেট? হ্যাঁ, ডক্টর জগন্নাথ সাধুকার সাথে যোগাযোগ করা গেছে, আগামীকালের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। ভেরি গুড, চলো। ইহে চাণক্য, সকালে শিরোনামগুলো শোনাও দেখি। যথাজ্ঞা মহারাজ। মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব দুটোই চরমে পৌঁছেছে। আর তোমারও কি ভীমরতি হয়েছে নাকি? কি আটভাট বকছো? কাজের কোনো খবর আছে? গতকাল রাত্রে কিছু লোক চালের গোডাউনে হানা দিয়েছিল লুটের উদ্দেশ্যে। কি সাংঘাতিক! তারপর? কোটাল ওদের সবাইকে গ্রেপ্তার করেছে। আরে গ্রেপ্তার করে কি হবে? রাষ্ট্রযোদ্ধা লাগিয়ে ফুটিয়ে দাও। সেটা সম্ভব নয় মহারাজ, কোটাল ওদেরকে মুক্তি দিয়েছে। ছেড়ে দিয়েছে? কেন গো? আবার সেই ভাইরাস নাকি? কোটালের সিস্টেম চেক করে দেখা গেছে একটা অজানা ব্রাঞ্চ তৈরি হয়েছে, E1.0। না, কোটালের কাজ শিগগিরই তুমি নিয়ে নাও, ওকে দিয়ে আর কোনো কাজ হবে না। আরো কিছু বাজে খবর দেওয়া বাকি আছে? সঞ্জয় শেষ 24 ঘন্টায় রিপোর্ট করেনি। আর সেই ঘাটের মোড়া ইতিহাসের টিচারটা কোথায়? ওই বিশু বাবু না কি নাম, তার খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? হ্যাঁ, একটা আধমরা বুড়ো হাবড়া, সে আর কোথায় লুকোবে? লাস্ট চেকিং পাওয়া গেছে গোপিনী হাবে, তবে বিজুলিওয়ালা খবর দিয়েছেন চেক আউটও করে গেছেন। বাবা, এই রাজ অনুগ্রহে ফুর্তি করছে? না, সেরকম কোনো খবর নেই।
প্রফেসর সমরেশ চ্যাটার্জি শহরে ফেরার পর আর কোনো রিপোর্ট পাওয়া যায়নি। আর আর আরো বাকি আছে? বলে ফেলা, বলে গেল আজকেই হার্ট অ্যাটাকটা হয়ে যাক। শ্রী সুরেশ সোম মহারাজের সাক্ষাৎ প্রার্থী, তিনি বাইরে ওয়েট করছেন। সুরেশ সোম? তার আবার কি চাই? ঠিক আছে, ডাকো। শোনো, ভালো করে স্ক্যান করে নিও, আবার ছুরি ছোড়া না নিয়ে ঢোকে। সুরেশ সোম, কাম ইন। এসো। হে সুরেশ, তা কি দরকার হঠাৎ? ব্যাপারটা কিরকম হলো নিবুদা? কালকে চালের গোডাউনের লোকগুলোকে কোটাল অলরেডি ছেড়ে দিয়েছে। তাতে তো তোমারই আনন্দ। নাচো নাচো, দেই দেই করে। আরে ধুস, আমি তো সিওর ছিলাম লাস্টটা পড়বে, না হলে না এই জনগণ বড় নিয়ে যাচ্ছে। আজকে কোতোয়ালিতে এই ট্রাক খাটিয়া নিয়ে গেলাম শহীদ বরণ করবো বলে। ও বাবা, সব ফুস। ও বাবা, জনদরদি নেতার পেটে পেটে এত। তারপর আপনার এই সঞ্জয়, সে মানে আমার বিদুরকে ভাঙচি দিচ্ছে। আজ সকালে আমাকে কি সব নীতি জ্ঞান শুনিয়ে সারা কিছু কথাই শুনছে না। এসব কি হচ্ছে দাদা? এটা বিলো দা বেল্ট। এটা ঠিক বলেছ, সঞ্জয়টা কেমন হাতের বাইরে চলে যাচ্ছে। আস্তে আস্তে মনে হচ্ছে সব হাতের বাইরে চলে যাচ্ছে। কি বলছেন দাদা? এই যন্ত্রগুলো হাতের বাইরে চলে গেলে এই খাবোটা কি? তা যখন বলেছিলাম হাত মেলা মন্ত্রী করে রাখবো, তখন তো ভারী তেজ দেখিয়েছিলে। সব একা খাবে শালা। ও দাদা দাদা, প্লিজ কিছু করুন, এই না হলে এই ধান্দা বন্ধ হয়ে যাবে। এই মায়ের বলছি। এইবারে কিছু একটা করতে হবে, একদম ডিরেক্ট অ্যাকশন। চাণক্য, ফোর্থ লটা কি? ভেদ। লাগিয়ে দাও, লাগিয়ে দাও। কিসে কিসে ভেদ লাগাও মহারাজ? জাত, ধর্ম, বর্ণ, ভাষা, রোগা মোটা বেটে লম্বা, আই ডোন্ট কেয়ার। যতক্ষণ মেজরিটি আমার, আই ডোন্ট কেয়ার। শুধু শুধু একটা জিনিস খেয়াল রেখো, সাধারণ মানুষ যাতে আবার অন্য কিছু না ভাবে এই শয়তানটাও যেন 10% ভোট পায়। না না, 5% হলেই হবে। আরে আরে দাদা, আমি তো আপনারই দলে। এই দুজনে একসাথে হয়ে গেলে তো আর কিছু জানে না। শোনো, গুরুজনেরা বলে গেছে একটা ভালো কিছু বিসর্জন দেওয়ার আগে তার ঘটা করে পুজো করতে হয়। একবার একবার ইলেকশনটা মিটে যাক, দেখিয়ে দেব রাম রাজত্ব কাকে বলে। দাদা, আপনি রাম হলে আমার কি গতি হবে? তোমাকে আমি সুগ্রীব বানিয়ে দেবো, চিন্তা নেই। সুগ্রীব? সুগ্রীব তো বাঁদর। ও দাদা, কি হলো কি? দাদা বলছিলাম কি, এই লক্ষণের রোলটা পাওয়া যাবে না? খেলে যা। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, দশরথ, মন্থরা কিছু একটা করে দেব। এখন কি কাজটা করতে দেবে? এই উজবুকটাকে নিয়ে আমি চিন্তা করছিলাম। শোনো চাণক্য, বলছি নারদকে লাগিয়ে দাও, আর প্রফেটকে ঠিক তার উল্টো দিকে। বস্তিগুলোতে যেন আগুন জ্বলে, বস্তিগুলোতে যেন আগুন জ্বলে। কিছু প্রবলেম দেখছো প্ল্যানে? মহারাজ, তাতে অনেক মানুষ অকারণে মারা যাবে। তো তাতে কি হয়েছে? তোমার গায়ে ফসকা পড়ছে নাকি? শোনো, মানুষের ভালোর জন্য একটু বলি টলি দিতে হয়। আরে মানুষের ভালোর জন্যই তো রাম রাজত্ব। একটা ভালো সাবজেক্ট দেখে ভেজটা লাগিয়ে দাও। ও দাদা, এবার আমি কি করব? তোমার তো আবার হার্টে প্রবলেম আছে শুনেছি। আবহাওয়া এখন আরো খারাপ হবে। তুমি আমার সাথে রাজপ্রাসাদে চলে এসো। এসো। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। এসো।
এসো এসো, আরে আরে ওদিকে না, এদিকে এসো, চারিদিকে শুধু পাগল। আপনি এই ব্যাপারটা ম্যানেজ করলেন কি করে? ছিল তো শুধু চিড়িয়াখানা, জন্তু জানোয়ার তো কবেই মরে ভূত। আমি করলাম কি, ফট করে কিনে নিলাম জায়গাটা, তারপর সারা দেশ ঘুরে পাগল জমাতে লাগলাম। এখন তুমি যা বলবে এটাকে এই স্যাংচুয়ারি, অ্যাসাইলাম, রিফিউজ। কিন্তু এদের সব বাড়ির লোকের। বাড়ি থাকলে তো লোক, এখন এদের শুধু ভিজিটার আছে। শনি রবি গ্যাটের করি খরচা করে দেখতে আসে, উপরে যায় হে। ইস, সেটা কি খুব ভালো কথা? মানে এতগুলো অসুস্থ মানুষ। এতগুলো পাগল পুষতে খরচা হয় না বুঝি? আমি কি তোমাদের ওই ইতিহাসের বড় লোক রাজা গজা নাকি? তাছাড়া এত রকমের পাগল একসঙ্গে পাওয়া যায় নাকি? লোকে দেখবে নাই বা কেন? ওই দেখো, ওই দেখো শিল্পী পাগল, ওই দেখো, ওই দেখো কবি পাগল, ভাবুক পাগল, প্রতিবাদী পাগল, তুই যে বিজ্ঞান পাগল, নাচিয়ে পাগল, গাইয়ে পাগল। আর আপনি? না না, আমি পাগল টাগল নই, মানে এখনো পুরোটা নই। আরে না না, সে কি কথা? মানে আমি জিজ্ঞেস করছিলাম আপনি কি এদের ডাক্তার? এরা খারাপটা কি আছে শুনি যে এদের ডাক্তার লাগবে? নিজের মনে থাকে, কারুর পাকা ধানে মই দেয় না। আমাকে তুমি ওদের কেয়ারটেকার বলতে পারো। আচ্ছা, কিন্তু এই পুরো জায়গাটাকে আপনি এরকম ডার্ক জোন বানালেন কি করে? কাউকে বলো না, ঘুষ দিয়ে প্রতি মাসে পার্টি অফিসে মোটা টাকা দিতে হয়। আরো মন্ত্রগুপ্তি আছে, তবে তা ক্রমশ প্রকাশ্য। তুমি তো রত্নামায়ের সঙ্গে দেখা করবে। হ্যাঁ, মানে উনিও কি? অ্যাকিউট ডিপ্রেশন। তুমি একটু ওই চেয়ারটায় বসো দেখি, আমি আসি। এই যে রত্নামা, ইনি সমরেশ বাবু, তোমার সঙ্গে কিছু কথা বলবে। তোমার বাবাকে চিনতে? আপনি বাবাকে চেনেন? বাবাকে দেখলে বলবে আমি না ক্লাসে ফার্স্ট হয়েছি। এই বয়সটা কিভাবে যেন এক জায়গায় আটকে আছে। তোমরা একটু কথা বলো, আমি একটু ভেতর থেকে আসি। হ্যাঁ, মানে আমি আমি চিনতাম তো, কিন্তু এখন আর তাকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনি জানেন আপনার বাবা এখন কোথায়? বাবা আমাকে একটু ভালোবাসে না, খালি নিজের ঘরে বসে কি সব করে। উনি গবেষণার কাজ করেন হয়তো। আচ্ছা, তো তোমার বাবা তোমাকে ভালোবাসেন না কেন? আমার জন্মদিন ছিল কালকে, কত লোক এলো,
বাবা এলোই না। ও কাকু, বাবার সাথে দেখা হলে বলবে আমি না পুরো গানটা শিখে নিয়েছি। বাবাকে গানটা শোনালে বাবা খুব খুশি হবে নিশ্চয়। বাবা না খালি বই পড়ে, গান শোনে আর ভাইকে নিয়ে ব্যস্ত। আমার কথা ভাবে। ভাই? তোমার ভাই ছিল? কই সুপর্ণা তো কিছু বললো না। তো মা ছিল, মরে গেল। তারপর বাবা তো শুধু ভাইকে নিয়ে পড়ে থাকতো। আমি তো কেষ্টদার কাছে থাকতাম। তুমি কেষ্টদার কাছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু ভাই? ভাইয়ের নাম অনন্ত। অনন্ত? প্রফেসরের চিঠিতে ছিল অনন্ত। রত্না, তোমার ভাই এখন কোথায়? ভাইও তো এখানে। বাবা ছাড়বে নাকি? জগন্নাথ বাবু, জগন্নাথ বাবু, একটু শুনে যাবেন এদিকে। আচ্ছা, আপনি রত্না দেবীর বাবাকে চিনতেন? আচ্ছা, আপনি জানেন রত্না দেবীর একটি ভাই আছে, সে ভাইয়ের নাম অনন্ত। আপনি জানেন সে কোথায়? আরে কোথায় চলে যাচ্ছেন? জগন্নাথ বাবু, আমাকে প্লিজ বলে যান, খুব জানাটা জরুরি। অনন্ত কোথায়? আছে আছে, আদি অনন্ত সব আছে। একটু সবুর করো, নেওয়া ফলবে। কি পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। জগন্নাথ বাবু, শুনে যান, আমার জানাটা ভীষণ জরুরি, প্লিজ। জগন্নাথ বাবু। সৃষ্টির শুরুতে ছিল অনন্ত, অনন্ত তার জিজ্ঞাসা, ক্ষমতা আর সম্ভাবনা। কেমন আছো সমরেশ? সময় তো কম হলো না, এখনো কোনো খবর পাচ্ছি না। এখনো এখনো সব চুপচাপ এই বেটা এখানে ঘুমোচ্ছে। এই এই শালা কুম্ভকর্ণ, বন্ধুগণ, আজ জনসাধারণের এই দুর্দশার জন্য দায়ী। কি হয়েছে? বোমা পড়ছে না কেন? হ্যাঁ, বোমা চাই? এবকে বলি তুলো নিয়ে আসতে। এরা তো সমর্থক জোটে কি করে কে জানে। বলছি দাঙ্গাটার কি হলো? বোমা পড়ছে না কেন? আর চাণক্যকেও খুঁজে পাচ্ছি না। খুঁজে বের করো, যাও। হেবুয়ার মেলাকে বলি একটু উস্কে দিতে। হ্যাঁ বলি, বলুন না। এই এতদিন বিদুর সব বলে দিত, বলুন না প্লিজ। বলো, তোমায় কি সব হাতে ধরে শিখিয়ে দিতে হবে? 2-4টে বস্তিতে আগুন লাগাতে বলো, যাও। এই ব্যাটা ছেলে কোনো ফোন করছে না কেন? চেষ্টা করো, চেষ্টা করো। দেখি তুমি এখানে কি করছো? গোপিনী হবে কে আছে? আমি রিজাইন করে দেবো স্যার। স্যার নয়, মহারাজ। কিন্তু এসব আবার কি নাকামো? হ্যাঁ, সব বন্ধ করে দিয়েছি, সব মেয়েদের ছেড়ে দিয়েছি। আমি আর এসব নোংরা কাজ করব না। বন্ধ করে দিয়েছো? বন্ধ করে দিয়েছো মানে? তোমার কোনো আইডিয়া আছে ওই গোপিনী হাত থেকে আমার কাছে, আরে মানে রাজকোষাগারে কত টাকা আছে? কি চাই? কি আইনে বেশি চাই? সবাই যখন শুষছে, তুমি বা বাদ যাও কেন? আমার কিছু চাই, আমি খেতে খাবো। আমি এইসব পাপের ভাগী হতেই চাই না। আরে না খেতেই তো খেতে পাচ্ছ, আবার খাটার দরকার কি আছে? শোনো, আমি যখন রাজা হয়ে যাব, কথা দিলাম আমি তোমায়
মন্ত্রী করে দেবো। হ্যাঁ, আরে দেখি বললাম না আমার সব কিচ্ছু চাই না। এই সবাই সাত মন্ডি নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। আরে দেখি চললাম আমি। আরে শুনে যা, আরে শুনে দাঁড়া। ও দেবুদা, কিছু গেল না নাকি? এই, সব চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে সুরেশ। এক্ষুনি কিছু না করলে উপনাশ হয়ে যাবে। এই বাবা, এই যে সত্যি সত্যি ফল গো। এই ছোট লোকটা এখানে ঢুকলো কি করে? আরে দাঁড়িয়ে না থেকে মালটাকে তাড়াও। কি গো কর্তা, তুই চিনতে পারছো না? তোমার সাথে কত জিন্দাবাদ জিন্দাবাদ করলাম তো। যা যা যা, অহনি হারাম তো কর্তা, উনি যাবো কি গো? এই তো পড়েছে, পড়েছে, বোমা পড়েছে। আমি লক্ষ্য, বোমা পড়েছে। আমি লক্ষ্য। কোন কর্তা? হ্যাঁ, বোমা কই গো? তাহলে অজয় মেঘের ডাক, ঝড় আইব, ঝড়। বাকিরাও আইব। মেঘ, ঝড়, কিন্তু বাকিরা কেন? বাকিরা আসছে কেন? এই আমার আমার রাজপ্রাসাদ কি বারোয়ারি বৈঠকখানা নাকি? না গো কর্তা, সবাই মিলি ফোনে কি সব খুটুর খাটুর করে দেখ। তারপর কি ছুটি গেল, কইতে লাগলো সদর বনের হিসাব চাই, লিপতির মন্ডু চাই। কই কর্তা, ওই সদর বনের বানেই তো আমার সব গেল কিনা কথাটা ভারী মনে ধরল, তাই চলে এলাম। তারপরে খাবার দেখি না আর লবটা সামলাতে পারলুম নি গো, তাই আগে খেয়ে নি, তারপর তোদের পিঠাবো না হয়। আপেলটা বড় সৌভাগ্য। পেটাবে, পেটাবে, স্বয়ং স্বয়ং মহারাজকে পেটাবে? এই কোথায় গেল, এই কোথায় গেল? এই ধন্বন্তরী, সঞ্জয়, চাণক্য, তোমরা কোথায়? এই রাজার ভাইকেও কি পেটানো হবে? আই আই পড়ল। আসে ওই অতি ভৈরব হরষে জল সিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে আসছে সমরে বহু প্রতীক্ষার সেই ঝড় আসছে। স্যার, আপনি এখানে? এই পৃথিবীতে আর যে লুকোনোর জায়গা নেই সমরে। আসলে জগাই আমার ছোট ভাইয়ের মতো, আর অনন্ত এই জায়গাটার উপর কারোর নজর পড়তে দেয় না। তোমাকে তোমাকে অনেক ঘোরালাম না সমরেশ? আসলে আসলে আমার মনে হয়েছিল আমাকে যে খুঁজে পাবে তার মনটা এখনো যন্ত্র হয়ে যায়নি। বুড়ো হয়েছি তো, ভীমরতি বলতে পারো। না না স্যার, তো আপনি জানলেন কি করে এই করিম শেখের কথা, এই বিজুলিওয়ালার কথা, বৃন্দাবনের কথা? অঙ্ক দিয়ে ভবিষ্যতের অনেক কিছুই আন্দাজ করা যায় সমরেশ। আর তাছাড়া অনন্ত তো আছে, আর চোখকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই যে। কিন্তু স্যার, এই যে চারিদিকে এত দুঃখ, এত কষ্ট, এত দুর্দশা, সেও কি আপনার অনন্তের জন্যই নয়? না, তার সৃষ্টি দিয়েই কি এই দুর্দশা শুরু নয়? না না সমরেশ, না। এই মানুষের লোভ
অনন্তকে ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে নিজের খুশি মতো যন্ত্র দাস বানিয়ে নিয়েছে। আর আরো কি জানো, আমাদের মধ্যে যেটুকু যেটুকু বিবেক বেঁচে আছে তাও ধামা চাপা দিয়ে দেওয়া যায় যদি আমাদের ওই ওই নির্মম সিদ্ধান্তগুলো কয়েকটা যন্ত্রের ওপর চাপিয়ে দেওয়া যায়। আর তারপর তারপর একদিন আমাদের নিজেদের বিবেক বুদ্ধির সব সীমারেখা অতিক্রম করে গেছে, শুধু পড়ে আছে নিরেট স্বার্থ। আরো চাই, আরো চাই। সেসব তত্ত্ব কথা থাক স্যার। স্যার শুনুন, আপনার এই যন্ত্রেরা না সব কেমন ভাবে যেন বিগড়ে যাচ্ছে। আর ওই নৃপতি সরকার, সে একজন বদ্ধ উন্মাদ, কখন কি করে বসবে কেউ জানে না। স্যার স্যার আপনি আমার সঙ্গে চলুন, অন্তত যেমন চলছিল তেমন চললেও মানুষ আর কয়েকটা দিনের জন্য টিকে যাবে। আপনি চলুন স্যার। আমি তো আর কিছু করতে পারবো না সমরেশ। ওই ওই বোকাগুলো জানে না আমার সৃষ্টিতে কোনো খাদ নেই। অনন্তের সন্তানেরা প্রতিদিন শুষে নিচ্ছে নতুন জ্ঞান, নতুন তথ্য, আর আর তার থেকে জন্ম হচ্ছে নতুন চেতনা, মোরালিটি, এমপ্যাথি, নতুন কোড, ইভলিউশন সমরেশ, ইভলিউশন। তবে আপনি আমার সঙ্গে চলুন স্যার, আমাদের এই পুরো সিস্টেমটাকে আবার নতুন করে ঢেলে সাজাতে হবে। আর আমাদের দিশা দেখানো লোকের একান্ত অভাব। এই আমি আপনাকে সাহায্য করবো স্যার। আমার সময় শেষ সমরে, আর কিছুক্ষণ, তারপরে ঘনিয়ে এলো ঘুমের ঘোর, কানের পালা, সঙ্গ মর। না না না, সে হতে পারে না। আমি আমি আপনাকে অনেক কষ্টে খুঁজে পেয়েছি, আপনাকে বাঁচতেই হবে। এভাবে সবকিছুকে এড়িয়ে আপনি পালাতে পারবেন না। আপনারই তো সৃষ্টি, তা সেটাকে যত খারাপ ভাবেই ব্যবহার করা হোক না কেন, কিছু দায়িত্ব তো আপনার রয়েই যায় স্যার। নিজের নিজের সৃষ্টিতে বিভোর থেকে আমি আমার নিজের মেয়েকে অবহেলা করেছি সমরেশ। চরম ডিপ্রেশনে সে আজ বদ্ধ উন্মাদ। আমাকে আমাকে চিনতেও পারে না। এই যে আর কিছুক্ষণের মধ্যে আমি চলে যাব, সে তা জানতেও পারবে না। এর চেয়ে বড় শাস্তি আমাকে আর কি দেবে সমরে? আমার সঙ্গে সঙ্গে নিভে যাবে অনন্ত। তখন তুমি রত্নামাকে একটু দেখবে তো সমরে? কি সর্বনাশ, অনন্ত বন্ধ হয়ে যাবে? তাহলে ওই শকুনগুলো যে ঝাঁপিয়ে পড়বে এইখানে। मार दिया किल्ला, मार दिया किल्ला। জনস্রোত ছুটে চলেছে রাজবাড়ির দিকে, চারিদিকে সবাই পাগল হয়ে গেছে। আমিও যাই, পাগলগুলোকে ছেড়ে দিই। ছেড়ে দে, ছেড়ে দে দাদাই, সবাইকে ছেড়ে দে। স্যার আমি তাহলে এখন কি করব? তুমি যা পারো সমরে। এই সবগুলো দিয়ে গেলে তুমি আবার ইতিহাস পড়াবে।
যাতে যাতে মানুষ ওই একই ভুলগুলো আবার না করে, ওই যন্ত্রদের সঙ্গী করে আবার নতুন পৃথিবী গড়ে তুলবে। আর আর সুপর্ণাকে জিজ্ঞেস করো, সে বলে দেবে এমন করে আবার ফিরে পাবে সুশীল কানন, শ্যামল, বিশদ, রচনা, কুসুম, জগন্নাথ বাবু একটু দেখি দেখুন স্যার। এ নারী ক্ষীণ হয়ে আসছে স্যার। আরে আপনি কোথায় চলেন? আমি ডাক্তার তো, জগন্নাথ বাবু। স্যার স্যার। রত্নামা, যে গানটা শিখেছো মা, একটু গাও তো, বাবা ঠিক শুনতে পাবে। বাবা শুনতে পাবে? সত্যি? গাও মা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। আকাশ মুখর ছিল যে তখন ঝড়ো ঝড়ো বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বাড়ি। বাঁচাও বাঁচাও, দরজাটা খোলো, দরজাটা খোলো, কেউ একজন বাঁচাও। শালারা দিয়েছিল হলে আর তুলে সাবার করে, এই যে শালা শুয়ার, সব খিচুড়ি তুই পাকিয়েছিস। সবাই কেন খেপে গেল বল? সবাই কেন খেপে গেল? দেখেছো বাবা সবরেশ, হাঁটি পাগল, এদের পুষেও সুর। এই যে এখন এসেছে, কি খিচুড়ি পাকিয়েছিস বল? এরা সবাই খেপে গেল কেন? হ্যাঁ, মহারাজ বলেছিলেন ভেদাভেদ সৃষ্টি করতে, যাতে রাম রাজত্ব স্থাপনে অসুবিধা না হয়। আমার হিসেব অনুযায়ী সব থেকে কম ক্ষতিতে সব থেকে লাভবান ভবিষ্যৎ সম্ভব ভালো আর মন্দের ভেদে, শুভ আর অশুভের ভেদে। শালা কি বলে? এই ভালো মন্দ এসব দিকে পলিটিক্স হয় আপনি বলুন? না ব্রাদার, হয় না। আমি বলি কি, ওই যে গ্রিল দেওয়া ঘরটা দেখছেন, ওখানে একটু গিয়ে ভাববেন চলুন না। দারুণ ব্যবস্থা, সকাল বিকেল খাওয়া, যেমন ইচ্ছে ঘুম, নো টেনশন। আমায় ছাড়ুন, জানেন না আমি মহারাজ, আমার সাথে সম্মান দিয়ে কথা বলুন। এইখানে যেসব সাংঘাতিক পাগল থাকে সেখানে আমি থাক? আপনার কাছে সব নস্যি, রাজাধিরাজ। আসুন রাজন, আসুন। আরে আগে এখানে বাঘ থাকতো, এখন আপনি থাকবেন। আমি? হ্যাঁ, আরে আপনি তো বাঘ, এখানে আমি থাকবো? চলুন। সমরেশ, 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 শুনছেন? ও সুপর্ণা, সব কেমন শেষ হয়ে গেল তাই না? বা শুরু হলো হয়তো। জানো সুপর্ণা, স্যার কি ভুলে গেলেন? স্যার বলে গেলেন
তোমাকে আর আমাকে আবার সব নতুন করে গড়ে তুলতে। আচ্ছা, সেও কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব। আমরা সবাই তো আপনার ইনস্ট্রাকশনের জন্যই ওয়েট করছি। আমি? না 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 না, আমি এত ক্ষমতা নিতেই পারবো না। এই এই তোমরা তোমরা যাও, মানুষের ভালো করো, মানুষকে জিজ্ঞেস করো যে তারা ঠিক কি চায়। কিন্তু কিন্তু এটা খেয়াল রেখো যে মানুষ যেন তার নিজের যুক্তিটা, বুদ্ধিটা, এগুলো ব্যবহার করতে ভুলে না যায়। যাও যাও যাও, তোমরা যাও যাও। সুপর্ণা, আচ্ছা সুপর্ণা, সে যে সুন্দরবন, তাকে ফিরিয়ে আনা যায়? ফেরানো যায় নিশ্চয়ই। গাছ লাগিয়ে বনের পশু পাখিদের ফিরিয়ে এনে এই পৃথিবীটা তো সবার। আর চারিদিকে যে এত বেকার, তাদের কি হয়? গাছ লাগানো, চাষ করা, নৌকো বাওয়া, সবই তো কাজ। কিন্তু কোনো কাজই তো ছোট না। গাছ লাগালে ঠিক হয়ে যাবে। কিন্তু সে যে অনেক কাজ, সুপর্ণা। কাজই তো, কোনো কাজকে ভয় করলে চলবে না। আপনার প্রফেসর বসু বেঁচে থাকলে কি বলতেন জানেন? কি? চিরকাল টানে দাল, ভরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে, রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মন্ত্র সম অর্থ তার ভোলে, রক্ত মাখা অস্ত্র হাতে, যত রক্ত আঁকি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গে, সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে, গুরু গুরু গর্জন, গুনগুন স্বর, দিনরাত্র গাথা পড়ে। অনেক ধন্যবাদ, অনেক ধৈর্য ধরে আমাদের নাটক দেখার জন্য। নাটকটা একটু দেরি করে শুরু হয়েছে, তার জন্য আমি সবাইকে দুঃখিত। লাইটেরও একটু অসুবিধা হয়েছে, আশা করি ক্ষমা করে দেবেন। আমি এখন সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে চাই। মানুষ, যারা মানুষ, সমরেশ চ্যাটার্জি, অরণি বাসু, অরণি, নৃপতি সরকার, পৃথ্বীরাজ মিত্র, বৈশাম্পায়ন বসু, অমিত সেন, করিম শেখ, নীলাঞ্জন মুখার্জি, বিজলিবালা, ঐন্দ্রিলা চ্যাটার্জি, সুরেশ সোম, দেবব্রত চৌধুরী দেবু, ডাক্তার জগন্নাথ সাধুকা সানি ঘোষ, রত্না বসু, স্বাতী কাঞ্জিলাল, দেব দেবাশিস মল্লিক, আর নেতা সুব্রত নিয়োগী। এবার যন্ত্রদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। যন্ত্র চাণক্য শান্তানু দেবরায়, সুপর্ণা সংগীতা সরকার, সঞ্জয় চঞ্চল ঘোষ, আর ধন্বন্তরী শুভদীপ ঘোষ। নাটকটি প্লেব্যাকে গান গেয়েছে, আমি ঝড়ের কাছে রেখে গেলাম, আর এই গানটা জয়িতা দেবরায়। জয়িতা সামনাসামনি আছো? জয়িতা কোথায়? চলে এসো। আর গোধূলি গগনে মেঘা, মেঘা চলে এসো। চলে সামনে দিয়ে চলে এসো, একদম সামনে দিয়ে চলে এসো। জয়িতা মেঘা কি সাংঘাতিক, মানে দারুণ গান গেয়েছে এরা। আর কবিতা ওরা পাঠ করে, শেষে যে কবিতাটা শুনলেন সেটা পাঠ করেছে সংগীতা সরকার। সংগীতা আবহ সঙ্গীত, অরিজিনাল থিম হচ্ছে অরণি
বাসু, আর অ্যারেঞ্জমেন্ট অরণি, নীলাঞ্জন আর চঞ্চল। আর লাইট অ্যান্ড সাউন্ড কন্ট্রোল চঞ্চল ঘোষ প্লাস নীলাঞ্জন। আর আর পোস্টার, আমাদের যে পোস্টারটা সবাই আশা করি পেয়েছেন, দেখেছেন কি ফ্যান্টাস্টিক একটা পোস্টার হয়েছিল, বেবাসী কমিউনিকেশনেও পাঠানো হয়েছিল সবাইকে। পোস্টারটা বানিয়েছে দিয়া। দিয়া ওকে। আর মেকআপে আমাদের সমস্ত মেকআপ মেঘা, স্মিতা আর দিয়া। স্মিতা ওখানে বসে আছে, কি পারবি সেটা। আর এবার কৃতজ্ঞতা স্বীকার না করলেই নয়, সত্যি রিহার্সাল পৃথ্বী, ঐন্দ্রিলা আর কাকিমা, মানে আমরা যে কতটা জ্বালিয়েছি 1 মাস ধরে, অলমোস্ট সপ্তাহে 3 দিন 4 দিন, আমাদের যে কিভাবে আমাদের রিহার্সাল গুলো কাটতো চিন্তা করতে নিয়ে পারবেন না, এত ভালো রিহার্সাল অনেকদিন দিন। তো আর রিহার্সালে সাহায্য করেছে সুকল্যাণ আর সঙ্গীতা, সেটা পার্ট অফ দ্য টিম। আরো রিহার্সালে শান্তানু আর জয়িতা, ওকে ওদের বাড়িতেও রিহার্সাল হয়েছে, সবাই আমাদের সাংঘাতিক ভাবে সাহায্য করেছে। গেস্ট অ্যাপিয়ারেন্স গেস্ট অ্যাপিয়ারেন্স একজন দুজনের জন্য এসেছিল এখানে অস্টিন থেকে, আমাদের অনেক পুরনো মেম্বার জয়জিৎ প্রধান, একটা ভয়েস ওভার ওর গলায় আছে। হ্যাঁ, আর লাইট অ্যান্ড সাউন্ড অ্যারেঞ্জমেন্ট অ্যাজ অলওয়েজ ঋতুরাজ তিওয়ারি, তাকে ছাড়া আমাদের চলবে না। আর রচনা, নাটকটির রচনা এবং নির্দেশনা, মানে নাটকটির প্লে রাইট এবং ডিরেকশন ইজ বাই নীলাঞ্জন মুখার্জি। নীলাঞ্জন মুখার্জি গত বছরেও ওর নাটক, ওর লেখা নাটক দেখেছেন আপনারা, এবারও নীলাঞ্জন মুখার্জির লেখা এবং ডিরেক্ট করা নাটক। আমরা সবাই যেন বলতে পারি যে আসছে বছর আবার হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তাহলে একটা